খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। সংকট নিরসনে 3 দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তা টেকসই হয়নি। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার রূপসায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জামানুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে রুবেল। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখছিলাম যে খুলনা সহ দেশের দক্ষিণের উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে সেখানে সুপেয় পানির সংকট শেষে দীর্ঘদিনের সমস্যা, যে সমস্যা থেকে আসলে গত 3 দশক ধরে খুব একটা সমাধানের পথ আসলে পাওয়া যায়নি। সেই সমস্যা আসলে রয়ে গেছে। এসব সমস্যা নিয়ে আসলে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা আসলে কি ধরনের কাজ করছেন, তাদের পরিকল্পনা কি, সেসব বিষয়ে আজকে আমরা কথা বলবো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জামানুর রহমান। মোহাম্মদ জামানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে এই যে খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় যে সুপেয় পানির সংকট, আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম যে প্রায় 3 লাখ পরিবার 48টি ইউনিয়নের এই পানির সংকটে রয়েছে। এটি আসলে আপনারা কতটুকু অবহিত আছেন এবং এই পানির সংকট নিরসনে আপনারা আসলে কি কাজ করছেন? ধন্যবাদ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার উপকূলবর্তী এলাকায় নিরাপদ সুপেয় খাবার পানি সরবরাহের জন্য আমরা বিভিন্ন ধরনের পানির টেকনোলজি ব্যবহার করি, যেমন গভীর নলকূপ, অগভীর নলকূপ, পিএসএফ, সোলার পিএসএফ, পুকুর খনন, পুনঃখনন, রিভার্স অসমোসিস সিস্টেম, আরও প্ল্যান্ট, তারপর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, সোলার ডিসালিনেশন প্ল্যান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম সহ আমরা প্রায় 10 ধরনের টেকনোলজি ব্যবহার করে উপকূলবর্তী এলাকার মানুষকে খাবার পানি সরবরাহ করে আসছি। আপনি দেখে থাকবেন এবং জেনে খুশি হবেন যে আমাদের এই কার্যক্রম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তথা সরকারের গৃহীত এই কার্যক্রমের কারণে এখন পর্যন্ত পানির সংকটে বা পানিবাহিত রোগে উপকূলবর্তী এলাকায় কোনো একটি মানুষ মারা যায়নি। তবে হ্যাঁ, এটি সত্য যে পানির সংকট রয়েছে, কিছুটা রয়েছে, এবং সেটি আমরা মিট আপ করার জন্য, পূরণ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প চলমান আছে এবং যার মাধ্যমে কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করি যে অনেকটাই কমে আসবে। বলছিলাম যে আমরা আসলে যে সমস্যাগুলো দেখছি, এই সমস্যাগুলো মানে স্থায়ী সমাধান আসলে পাওয়া যাচ্ছে না কেন? যে আপনি বলছিলেন যে 10 ধরনের প্রযুক্তি আসলে ব্যবহার করছেন, আমরা দেখছি কোনো প্রযুক্তি আসলে দীর্ঘমেয়াদে আসলে সুফল পাওয়া যায় না। 6 মাস, 1 বছরের বেশি আসলে কোনো সাস্টেন করে না কোনো প্রযুক্তি। আপনি জানেন যে উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ পানি এবং নদীর পানিতে লবণাক্ততা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যার ফলে হচ্ছে কি যে আমরা যে ভূগর্ভস্থ পানিকে খাবার পানির উৎস হিসেবে ব্যবহার করব সেটি হচ্ছে না। একই সাথে গভীর থেকে গভীরতম স্তরে যখন যাচ্ছি তাও পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আপনি আরেকটি জিনিস জানবেন যে এই অঞ্চলে কাঁকড়া চাষ, চিংড়ি চাষ হয়, যার ফলে হয়েছে কি সারফেস ওয়াটার যে সোর্সগুলো, ভূপৃষ্ঠস্থ পানির যে উৎসগুলো, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিগত দশকগুলোতে বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে, সিডর, আইলা, আমফান, ফণি, বুলবুল, এগুলোর কারণেও কিন্তু ভূপৃষ্ঠস্থ পানির উৎসগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও 2টি কারণ আছে আমি যেটি বিশেষভাবে উল্লেখ করতে চাই একটু, সেটি হলো যে এখানে খরা মৌসুমে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, যার ফলে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। আরেকটি হলো যে এই যে আমরা টেকনোলজিগুলো নির্মাণ করার পরে উপকারভোগীদের নিকট হস্তান্তর করি, তখন এটা এরপরে পরিচালনা, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না হওয়ার ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে তারাই বঞ্চিত হচ্ছে এবং এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এই রক্ষণাবেক্ষণে আসলে আপনাদের এন্ড থেকে বা বেসরকারি সংস্থা যারা কাজ করছে তারা আসলে ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কিনা, তদারকি হচ্ছে কিনা? আসলে এটা করা হচ্ছে, তবে আমার মতে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটা যদি করা যায় তাহলে এটার শতভাগ আমরা সুফল পাবো। এক্ষেত্রে আমার কিছু জানতে চাচ্ছিলাম যে এই সমস্যাগুলো সমাধানে আপনাদের নিশ্চয়ই নানা রকম উদ্যোগের কথা আপনি বলছিলেন, পরিকল্পনার কথা বলছিলেন ভবিষ্যতের জন্য, সেগুলো যদি একটু বলতেন। এগুলোর ভিতরে প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের, যে আপনারা জানেন যে সরকারের অর্থায়নে উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ একটি প্রকল্প চলমান আছে। এইটির আলোকে আমরা এটি আরো বড় আকারে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সেটি হলো যে ইম্পাউন্ডিং রিজার্ভার বা সংরক্ষিত বড় বড় পুকুর খনন করে সেই পুকুরের পানি, বৃষ্টির পানি সংরক্ষণ করে ধরে এবং সেটা আপনি ট্রিটমেন্ট করে পাইপের মাধ্যমে মানুষকে সরবরাহ করা। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা শুনছিলাম যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল তারা নানা রকম উদ্যোগ গ্রহণ করছেন এবং তারা প্রত্যাশা করছেন এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে উপকূলীয় এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সুপেয় পানির, তা অনেকখানি সমাধান হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে উপকূলীয় পানির সংকট নিয়ে আলোচনার সবশেষ।
খুলনা রূপসা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জামানুর রহমান।